প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা নিয়ে। তো এটা আমাদের পর্ব 1। পর্ব 1-এর প্রথমেই আমরা দেখে নেব দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমেই আমরা 1 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি, হিসাব বিজ্ঞানের জনক কে? তার সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, হিসাব বিজ্ঞানে লুকা প্যাসিওলির ভূমিকা লেখো। তার মানে লুকা প্যাসিওলি সম্পর্কে তুমি যা জানো তাই কিন্তু লিখতে হবে। এখানে খুব সুন্দর করে লুকা প্যাসিওলি সম্পর্কে বর্ণনা দেওয়া আছে, আমরা একটু দেখে নিই। হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি। তার পূর্ণ নাম, সো ইম্পর্টেন্ট, পূর্ণ নাম এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে ফ্রা লুকা বার্তোলোমিও দে প্যাসিওলি। তাহলে দেখো, তার পূর্ণ নামটাকেই কিন্তু সংক্ষেপে আমরা বলতে পারি লুকা প্যাসিওলি। তিনি ছিলেন ইতালির ভেনিস শহরের অধিবাসী, গণিত শাস্ত্রবিদ এবং ধর্মযাজক। 1494 খ্রিস্টাব্দে হিসাব বিজ্ঞান সম্পর্কিত প্রথম গ্রন্থ সুম্মা দে অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, খুব বড় একটা নাম আমরা দেখতে পাচ্ছি এবং এই নামটা আমাদের মাস্ট মনে রাখতেই হবে। এটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন জায়গায় কিন্তু তোমার কাজে লাগবে। তাহলে আবার একটু বলছি, সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, এটা হচ্ছে তার সেই প্রথম গ্রন্থের নাম। ইতালীয় ভাষায় ইতালিতে রচনা করেন, যা তৃতীয় খণ্ডে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সেই দাখিলা পদ্ধতি নিয়ে কিন্তু আমাদের এই তৃতীয় অধ্যায়ের আলোচনাগুলো থাকছে। এবার আমরা চলে যাই আমাদের দ্বিতীয় প্রশ্নে, দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের সাথে জড়িত দুই পক্ষ বিচার করে এক পক্ষকে ডেবিট করা হয় এবং অপর পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হয়, তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে দুইটি পক্ষ থাকবে, একটা পক্ষকে ডেবিট করা হবে এবং আরেকটা পক্ষকে ক্রেডিট করা হবে। ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলী সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার এই পদ্ধতিটি বর্ণনা করেন। উক্ত পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন, দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্যগুলো কি কি? দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো আমাদের এখানে লিখতে হবে। দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতিগুলো হচ্ছে দ্বৈত সত্তা, দাতা এবং গ্রহীতা, ডেবিট ও ক্রেডিট করা, সমান অঙ্কের আদান প্রদান করা এবং সামগ্রিক ফলাফল যাচাই করা। তাহলে এখানে আমরা টোটাল 5টা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রধানত যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দ্বৈত সত্তা। তারপরে থাকছে দাতা এবং গ্রহীতা, এই দুইটি পক্ষ, ডেবিট এবং ক্রেডিট, দুইটা পক্ষকে, একটাকে ডেবিট এবং আরেকটা পক্ষকে ক্রেডিট করা হয়, সমান অঙ্কের আদান প্রদান এখানে থাকে। 4 নম্বর প্রশ্ন, ডেবিট বলতে কি বোঝায়? ডেবিট শব্দের অর্থ হলো বাম। হিসাব শাস্ত্রে ডেবিট শব্দটি দ্বারা বোঝায় কোনো হিসাব খাতের বাম দিক এবং কোনো হিসাব খাতকে ডেবিট করার অর্থ হলো ওই হিসাব খাতের বাম দিকে কোনো লেনদেন বা টাকার অঙ্ক লিপিবদ্ধ করা। হিসাবের বাম দিকে কিছু লেখা হলে এর মাধ্যমে সম্পদ এবং খরচ বৃদ্ধি অথবা দায় এবং আয় হ্রাস করাকে বোঝায়। 5 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে ক্রেডিট বলতে কি বোঝায়? ক্রেডিট শব্দের অর্থ হলো ডান। হিসাবশাস্ত্রে ক্রেডিট শব্দটির দ্বারা বোঝায় কোনো হিসাব খাতের ডান দিক এবং কোনো হিসাব খাতকে ক্রেডিট করার অর্থ হলো ওই হিসাব খাতের ডান দিকে কোনো লেনদেন বা টাকার অঙ্ক লিপিবদ্ধ করা। হিসাবের ডান দিকে কিছু লেখা হলে এর মাধ্যমে সম্পত্তি এবং ব্যয় হ্রাস অথবা
দায় এবং আয় বৃদ্ধি করাকে বোঝায়। এই জিনিসগুলো কিন্তু আমরা মূলত আমাদের যখন জাবেদা করতে হয় সেই জাবেদার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো খুব বেশি ইউজ করে থাকি। তারপর আমরা চলে যাই ষষ্ঠ প্রশ্নে। এখানে ষষ্ঠ নাম্বার যে প্রশ্নটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে লেনদেনের দ্বৈত সত্তা বলতে কি বোঝায়। প্রতিটি লেনদেনের কমপক্ষে দুইটা হিসাব থাকে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার পূর্বে প্রতিটি লেনদেনে জড়িত হিসাব সমূহ বের করে তাদের প্রত্যেকটি কোন শ্রেণীর হিসাব তা নিরূপণ করতে হয়। তার মানে প্রথমত আমাদের কাজটা কি, মূলত আমরা হচ্ছে ডেবিট ক্রেডিটটাই নির্ণয় করি এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় আমরা সেই হিসাব খাতের শ্রেণীর হিসাবটাও কিন্তু বের করে থাকি। তারপর দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হয়। লেনদেনের এই সত্তাকেই বলা হয় দ্বৈত সত্তা, যেখানে দুইটা সত্তা আছে, একটা ডেবিট আর একটা ক্রেডিট, সেটাকেই আমরা বলে থাকি দ্বৈত সত্তা। এবার চলে যাচ্ছি সপ্তম প্রশ্নে। 7 নং প্রশ্নে বলা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতিকে সর্বজন স্বীকৃত পদ্ধতি বলা হয় কেন। সর্বজন স্বীকৃত বলতে বোঝায় যেটা সকলের কাছে গ্রহণযোগ্য, সবাই যে জিনিসটাকে গ্রহণ করে নেয় সেটা হচ্ছে সর্বজন স্বীকৃত। ওকে, তাহলে এবার দেখি দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত এবং নির্ভরযোগ্য পদ্ধতি। এখানে লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা হয়, ফলে এই পদ্ধতি স্বয়ংসম্পূর্ণ ও নির্ভুল। এই যে দুইটা পক্ষ এখানে আছে এবং এই দুইটা পক্ষ মূলত বিজ্ঞানসম্মত এবং নির্ভরযোগ্য, সকলের জন্য নির্ভরযোগ্য একটা পদ্ধতি। এই জন্যই কিন্তু এটা সবার কাছে স্বীকৃত বা সবার কাছে গ্রহণীয় একটা পদ্ধতি। ফলে এই পদ্ধতি স্বয়ংসম্পূর্ণ এবং নির্ভুল হয়, তাই সমগ্র বিশ্বে এই পদ্ধতি গ্রহণযোগ্যতা পেয়েছে বলে একে সর্বজন স্বীকৃত পদ্ধতি বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন 8 নং প্রশ্ন, দুতরফা দাখিলা পদ্ধতির দুটি সুবিধা লেখো। এই যে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করছি, এটার দুইটা সুবিধা আমাদেরকে লিখতে বলা হয়েছে। দুতরফা দাখিলা পদ্ধতির দুইটা সুবিধার মধ্যে প্রথম সুবিধা হচ্ছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, অর্থাৎ এই দুতরফা দাখিলা পদ্ধতিটি আমাদের পরিপূর্ণ হিসাব সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয় সুবিধা হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ। আমরা যখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটাকে নিরূপণ বা নির্ণয় করতে চাই, তখন আমাদের এই দুতরফা দাখিলা পদ্ধতি বা দ্বৈত সত্তা অনেক বেশি সাহায্য করে থাকে। দুতরফা দাখিলা পদ্ধতিতে একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। 9 নং প্রশ্ন, কিভাবে দুতরফা দাখিলার মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। লেনদেন লিপিবদ্ধের ক্ষেত্রে প্রতিটি ডেবিট পক্ষের বিপরীতে সমপরিমাণ টাকা ক্রেডিট করা হয়। আমরা জানি যখন আমরা জাবেদা করি বা ডেবিট ক্রেডিটগুলো ব্যবহার করি, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা কিন্তু সবসময় সমান হয় এবং এটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির একটা বৈশিষ্ট্য। ফলে যে কোনো তারিখে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে রে অমিল তৈরি করা যায়। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে ডেবিট এবং ক্রেডিট সমান হবে এবং হিসাব মিলে যাবে। এভাবে দুতরফা দাখিলার মাধ্যমে শুদ্ধতা যাচাই করা যায়। তার মানে আমাদের দুইটা পক্ষ থাকবে, একটা ডেবিট এবং ক্রেডিট, এবং যেহেতু ডেবিট ক্রেডিটের টাকার অঙ্কটা সবসময় সমপরিমাণ থাকে, তাই এই ডেবিট ক্রেডিট আমরা যেখানেই ব্যবহার করি না কেন, হোক এটা রে অমিল, হোক এটা জাবেদা অথবা খতিয়ান, সব জায়গায় কিন্তু এটা গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন, দুতরফা দাখিলা পদ্ধতি উত্তম কেন। দুতরফা দাখিলা পদ্ধতি এটা কেন সবার থেকে ভালো একটা পদ্ধতি, সেটাই ব্যাখ্যা করতে হবে। দুতরফা দাখিলা পদ্ধতিতে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা হয়। অন্যদিকে একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র
আয় ব্যয়ের হিসাব রাখা হয় না। একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই জিনিসগুলোর হিসাব রাখা হয়। তাই এটি অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ। কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লেনদেন লিপিবদ্ধ করা হয় এবং গাণিতিক শুদ্ধতাও যাচাই করা যায়। যেহেতু এখানে দুইটা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন ধরনের হিসাব এখানে ব্যবহৃত হচ্ছে, তাই দুতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণী বা হিসাব রক্ষণী উত্তম। যেহেতু এখানে বিভিন্নভাবে আমরা গাণিতিক শুদ্ধতাটাকে যাচাই করে ফেলতে পারি, তাই আমরা বলতে পারি অন্য যে সকল পদ্ধতি, যেমন একতরফা দাখিলা পদ্ধতি, এই একতরফা দাখিলা পদ্ধতির চেয়েও দুতরফা দাখিলা পদ্ধতিটা সবচেয়ে বেশি উত্তম। এই ছিল আমাদের প্রথম পর্বের আলোচনা। পরবর্তী পর্বের আলোচনা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।